বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, যে কোনো অসুস্থ রোগীর জন্য এবং অসুস্থতা যদি জটিল হয় এবং সেক্ষেত্রে যদি সার্জারি বা অপারেশনের প্রয়োজন হয়, যে কোনো রোগী আতঙ্কে থাকেন, যদিও কারণ অনেক অপারেশনই জটিল। যারা অপারেশন করেন তারা অবশ্য সব ক্ষেত্রে যে এটিকে জটিল মনে করেন তা নয়। তবে কখনো কখনো চিকিৎসকদের কাছেও অনেক অপারেশন জটিল বা কঠিন মনে হয়, তারাও কোনো কোনো ক্ষেত্রে হয়তো নার্ভাস থাকেন। বাংলাদেশেও বিভিন্ন ক্ষেত্রে আগে অপারেশনের জন্য অনেকেই দেশের বাইরে যেতেন। এখন বাংলাদেশে প্রায় সব ধরনের অপারেশন বা সার্জারি হয় এবং তার মধ্যে নানা ধরনের অপারেশন সার্জারি আছে। তার মধ্যে একটি অন্যতম ল্যাপ্রোস্কোপিক সার্জারি, যেটি নিয়ে আমরা এর আগেও এই অনুষ্ঠানে কথা বলেছি, যেটি মোটামুটি ছোট ঝামেলাবিহীন এবং খরচের দিক থেকে অন্যান্য অপারেশনের বা সার্জারির সঙ্গে তুলনা করলে খুব একটা বেশি নয়। বেশ কিছু রোগের দু একটি বাদ দিয়ে, কিছু ব্যত্যয় বাদ দিয়ে প্রায় অধিকাংশ সার্জারি কিন্তু এখন ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে হয় এবং এক্ষেত্রে বিশেষ করে স্ত্রী রোগ যাদের রয়েছে, যেসব নারীদের, এর অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ল্যাপ্রোস্কোপিক সার্জারির শরণাপন্ন হতে পারেন রোগীরা। এবং আমরা জানি যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার ফর এন্ডো ল্যাপ্রোস্কোপিক সার্জারি নামে একটি সেন্টার ঢাকায় রয়েছে, যেটি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের উদ্যোগে করা এবং এই হসপিটালে একমাত্র সেন্টার যেটি সব ট্রেনিংয়ের কাজ হয়, এখানে ট্রিটমেন্ট হয়। এবং এই হসপিটাল, এই সেন্টারের উদ্যোগে প্রফেসর আমিনা মজিদ মেমোরিয়াল ওয়ার্কশপ এবং ট্রেনিং কোর্স হচ্ছে অন গাইনোকোলজিক্যাল ল্যাপ্রোস্কোপিক সার্জারি বিষয়ে ঢাকা এখন অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে বাংলাদেশের চিকিৎসকরা যারা এই বিষয় নিয়ে কাজ করছেন তারা এবং ভারত থেকে একজন চিকিৎসক এসেছেন, তারা এই ওয়ার্কশপে এবং ট্রেনিং প্রোগ্রামে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন আমার আজকের অতিথি। চলুন পরিচিত হই তাদের সঙ্গে। আমার বায় বসাচ্ছেন ডক্টর শামসাদ জাহান শেলি, তিনি একজন গাইনোকোলজিক্যাল সার্জন এবং ল্যাপ্রোস্কোপি সার্জন এবং তিনি বারডেম হসপিটাল অ্যান্ড ইব্রাহিম মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। এবং তারপরে রয়েছেন প্রফেসর ডক্টর সর্দার নাইম, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের মিনিমালি ইনভেসিভ সার্জারির বিভাগীয় প্রধান এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান। আমার ডানে রয়েছেন প্রফেসর ডক্টর শেরিন এফ সিদ্দিকা, তিনি আনোয়ার খান মেডিকেল কলেজ, মডার্ন মেডিকেল কলেজের শিক্ষক এবং সার্জন। এবং তারপরে রয়েছেন ডক্টর হাফিজ রহমান, চেয়ারম্যান সানরাইজ গ্রুপ অফ হসপিটালস ইন্ডিয়া। ওয়েলকাম টু ইউ অল ইন তৃতীয় মাত্রা। অধ্যাপক সর্দারের নাইম, আপনাকে দিয়ে শুরু করি যে আপনি বাংলাদেশে প্রথম ল্যাপ্রোস্কোপিক সার্জারি ইন্ট্রোডিউস করেছিলেন দেখতে দেখতে 23 বছর। তো শুরুটা এবং আজকে অবধি কি দাঁড়ালো চিত্রটা ল্যাপ্রোস্কোপিক সার্জনের বাংলাদেশে, একটু বলবেন, একটু ধারণা দেবেন দর্শকদের? ধন্যবাদ জিল্লুর। অ্যাকচুয়ালি ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে এই অনুষ্ঠানে আগে সেই সঙ্গে অনেক দর্শকই হয়তো বুঝতে চাইবে যে ল্যাপারোস্কোপিক সার্জারি কি। রাইট। তো ল্যাপারোস্কোপিক সার্জারি, ল্যাপারোস্কোপিক কথাটা হলো, ল্যাপারো কথাটা হলো পেটের মধ্যে স্কোপ ঢুকিয়ে যে সার্জারি করা হয় সেটাকে বলি আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি। আগে যেসব অপারেশনগুলো করার জন্য বেশ বড় করে পেট কেটে করতে হতো, সেটাই এখন একটি ক্যামেরার সাহায্যে পেটের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে দিয়ে, ল্যাপারোস্কোপ ঢুকিয়ে দিয়ে টিভি মনিটরে দেখে দেখে যখন আমরা অপারেশন করি তখনই সেটাকে ল্যাপারোস্কোপিক সার্জারি বলি। এবং এই সার্জারিটি এই পদ্ধতিতে করার কারণে রোগীর জন্য অত্যন্ত সুবিধাজনক। তার কারণ ব্যথা নেই বললেই চলে, কাটাছেঁড়া থাকে না, একদিনই রোগী ভালো হয়ে বাড়ি চলে যেতে পারে। তো এই সার্জারিটি সারা পৃথিবীতেই শুরু হয়েছিল সার্জারি হিসেবে অ্যারাউন্ড 89-90-তে। 91-এ আমরা প্রথম বাংলাদেশে করলাম বারডেম হাসপাতালে এবং তৎকালীন পিজি হসপিটালে। আমি তখন টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। একটি জাপানিজ টিম নিয়ে এসে প্রথম ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি করলাম। তারপর 93-তে আমি আমার পড়াশোনা শেষ করে দেশে এসে রেগুলার বেসিসেই এই অপারেশন করছি, গলব্লাডার, অ্যাপেন্ডিক্স ইত্যাদি নিয়ে। এবং পরবর্তীতে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল তৈরি করে এটাতেই ল্যাপারোস্কোপিক সার্জারি পুরোদমে করা শুরু করলাম। এখানে একটি বলার বিষয়, সেটি হলো ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু বেসিক্যালি ল্যাপারোস্কোপ ব্যবহার পেটের মধ্যে গাইনোকোলজিস্টই শুরু করেছিলেন। আমাদের শ্রদ্ধেয় প্রফেসর টি এ চৌধুরী 1978-এ প্রথম এদেশে ল্যাপারোস্কোপি করেন। তখন মেইনলি ডায়াগনস্টিক পারপাস এটা ব্যবহার হতো, যে সরাসরি পেটের মধ্যে স্কোপ ঢুকিয়ে দেখা। তো সেই থেকে ল্যাপারোস্কোপ শব্দটার সাথে আমরা পরিচিত ছিলাম। কিন্তু যখন জেনারেল সার্জনরা এটার মাধ্যমে গলব্লাডার, অ্যাপেন্ডিক্স এবং বিভিন্ন রকম
সার্জারি শুরু করলেন তখন এটা খুব তাড়াতাড়ি আরও পপুলার হলো। আমি বলি যে গাইনোকোলজিক্যাল ল্যাপারোস্কোপিক সার্জারি অর্থাৎ গাইনির যেসব প্রবলেম, সার্জিক্যাল প্রবলেম, ইউটেরাস ফেলে দেওয়া, ওভারিয়ান টিউমার ফেলে দেওয়া, একটোপিক প্রেগন্যান্সি এবং ওভারিয়ান ডারময়েড, বিভিন্ন রকম সিস্ট, সব ধরনের প্রায় 100% সার্জারি সম্ভব ল্যাপারোস্কোপের মাধ্যমে করা। সুতরাং আমরা গাইনোকোলজিস্টে যেটা শুরু করেছিলেন প্রথম, সেটা জেনারেল সার্জারিরা যখন পিক আপ করলেন এবং যথেষ্ট পপুলারিটি পেল, কিন্তু এখন আমি বলবো সময় আবার এসছে যখন গাইনোকোলজিস্টরা এই ফিল্ডে আরও অনেক এগিয়ে যেতে হবে। সুখের বিষয় যে ইন দ্য মিন টাইম গাইনোকোলজিক্যাল ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু অনেকেই করছে। এই শামসাদ জাহান শেলি, শেহরিন এফ সিদ্দিকা, ওরা যারা আছে দে আর ডুইং গাইনোকোলজিক্যাল ল্যাপারোস্কোপিক সার্জারি। আমরা 95-96-এ প্রথম শুরু করলাম জাপান বাংলাদেশেই। আমি অবশ্যই নাম বলতে হয়, প্রফেসর লায়লা আরজুমান বানু, প্রফেসর রহিমা বেগম, তাদেরকে নিয়ে আমি গাইনোকোলজিক্যাল ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু করলাম। বিকজ ল্যাপারোবিস পেট, আমি আগেই বলেছি, পেটের মধ্যে স্কোপ ঢুকালে উপরের দিকে স্কোপ নিলেই গল ব্লাডার, নিচের দিকে যখন অ্যাপেন্ডিক্স দেখা যায় তার পাশেই ওভারি এবং ইউটেরাস সব দেখা যাচ্ছে। সুতরাং যখন আমরা ভিতরে যাই ক্যামেরা দিয়ে, তখন ডেফিনেটলি আমরা জানি যে এটা ল্যাপারোস্কোপ দিয়ে করা সম্ভব। সেই কারণেই আমি বলবো যে এদেশে গাইনোকোলজিক্যাল ল্যাপারোস্কোপিক সার্জারি এগিয়ে নেওয়ার সময় এসছে এবং সেই জন্যই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। কোন ধরনের অপারেশন সার্জারি ল্যাপারোস্কোপিক সার্জারিতে হয় না আর কি, করা যায় না? গাইনোকোলজিক্যাল ল্যাপারোস্কোপিক সার্জারি আমি বলেছি অলমোস্ট 100% কেসই করা সম্ভব। শুধুমাত্র যেমন ধরেন সিজারিয়ান সেকশন, সেটা তো গাইনি প্রবলেম না, সেটা অপস প্রবলেম, বাচ্চা জন্ম দেওয়া তো আর ল্যাপারোস্কোপ দিয়ে সম্ভব না। সুতরাং সেটি ছাড়া আমরা এই কথা আমি বলছি যে গাইনোকোলজির বাইরে অন্যান্য স্ত্রী রোগের বাইরে আর কি এমন কোন ক্ষেত্র আছে যেগুলো রিচ করা যায়নি? এন্ডোস্কোপি, মানে ক্যান্সারের অপারেশন হয়, ক্যান্সারের অপারেশনও অনেকাংশেই ল্যাপারোস্কোপ দিয়ে করা সম্ভব। কিডনি হয়, ইউরোলজি হয়, আপনার হয় নাকি? মানে হয় না এই মুহূর্তে কিছু, যেমন বড় বড় সার্জারি, হিউজ লিভার টিউমার বা কোনো ট্রান্সপ্লান্ট সার্জারি কোনো ক্ষেত্রে, এবং আমরা বলি যে ল্যাপারোস্কোপ, এন্ডোস্কোপিক অ্যান্ড ল্যাপারোস্কোপিক। সাপোজ আর্থ্রোস্কোপিক সার্জারি, যেটা হাঁটুর মধ্যে আমরা ঢুকে আর্থ্রোস্কোপি করা যাচ্ছে, থাইরয়েড সার্জারি করা যাচ্ছে এন্ডোস্কোপ ঢুকিয়ে। সুতরাং ল্যাপারোস্কোপ বা এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জারি প্রায় সব ক্ষেত্রেই সম্ভব, কিছু এখনো মেজর কিছু জিনিস ছাড়া, লাইক বিগ টিউমার্স বা ক্যান্সার সার্জারি, এগুলো ছাড়া। Dr. Hafiz Rahman, could you please tell me what is the present status of the laparoscopy surgery around the world? If you see the status around the world, basically it's developing extremely fast throughout the world. You can take, if you see the world scenario, you can take countries like Dubai. Countries like UAE, as in Dubai, where you have a large number of population who are actually educated and affluent also. Today laparoscopic surgery has reached to a stage of around 80 to 85% of the entire gynecological surgeries, and even in general surgeries and other. If you take India is a very vast country, and you have a divided population. The population is different in the cities and the population is different in the rural areas. If you take in the cities, it's almost 60 to 70% today has become laparoscopic surgery. But in the rural areas, it is yet to develop, even though facilities of laparoscopic surgeries are there in most of the places. In the rural areas, it should be some 35% cases are only done laparoscopically. But if you take countries like advanced countries like US and if you take Europe also, the number of laparoscopic surgeries done are comparatively less compared to countries like Dubai. Basically because of the skill set which is available. See, laparoscopic surgery has a big problem that it needs a lot of skill which has to be applied to it, and what we usually say is you have to be born as a laparoscopic surgeon. Because see, laparoscopic surgery, what happens is you are looking at a TV which is that side and you are doing operation in the other side. So there are 2-3 criteria which you have to develop. One is the surgeon has to be an ambidextrous person. He has to operate with the left and right hands equally. Ambidextrous means some people are left-handed, some people are right-handed. So if you can do things with left and right hand, I am a born ambidextrous person. So if you can do things with right and left hand equally,
then you can actually become a good laparoscopic surgeon. So these kind of So availability. sometimes it is a risky game. No, it's not a risky game. It's a very, very safe procedures in the hands of skilled surgeons. Because today it has become a norm of the day at any surgery. See, like our institute, we have the largest number of keyhole surgeons. In our institute, almost 100% of the surgeries are done by keyhole surgery. And we are able to reduce the complication rates. If you say gynec surgeries, we are able to reduce the complication rates of gynec surgeries to 0.001%. So is it possible for a patient to determine who is skilled and who has no That is a basic problem of laparoscopic surgery, because we have been training students across the world. We have trained more than 2,500 gynecologists across the world, but we have seen that only a small percentage of surgeons, unlike the open surgery, only a small percentage of surgeons are able to do the higher end of laparoscopic surgery. That is the basic problem with laparoscopic surgery. But as far as the patient is concerned, there is nothing to beat laparoscopic surgery or keyhole surgery. For the patient, this is the best method of surgery. Today it's unparalleled, and it is there is no questions about it. Okay. ডক্টর শামশাদ জাহান শেলী, আপনি একটু বলবেন যে কি ধরনের অপারেশন বিশেষ করে স্ত্রী রোগের ক্ষেত্রে আপনারা করে থাকেন? ধন্যবাদ কবির ভাই। আমরা গাইনোকোলজিক্যাল সার্জারিতে বিভিন্ন ধরনের অপারেশন করে থাকি। তাছাড়া ডায়াগনস্টিক পারপাসও, যেমন বন্ধ্যাত্ব রোগের ডায়াগনোসিস, অথবা কারো অনেক সময় ধরে পেইন হচ্ছে, কোনো কিছুতে রিলিফ হচ্ছে না, সেটা ডায়াগনোসিসের জন্য অনেক সময় করতে হয়। বন্ধ্যাত্বের ক্ষেত্রেও? বন্ধ্যাত্বের ক্ষেত্রেও যেমন যদি আমি কোনো টেস্ট করিয়ে নেই যে টিউবগুলো ব্লক আছে কিনা, ফ্যালোপিয়ান টিউব, সেগুলো আবার অনেক সময় এক্সরেতে যেমন হিস্টোসালপিঙ্গোগ্রাফি অনেক সময় ব্লক আসে, সেটা আবার কনফার্ম করতে হয় অ্যাকচুয়ালি ব্লক কিনা। যদি ব্লক হয়ে থাকে তাহলে আমাকে অন্য পদ্ধতিতে যেতে হবে, যেমন আইভিএফ এ, ইনভিট্রো ফার্টিলাইজেশনে যেতে হবে, সেটার একটা রোল আছে। বন্ধ্যাত্ব রোগে যেমন ওভারিতে সিস্ট থাকে, চকলেট সিস্ট, এন্ডোমেট্রিওটিক সিস্ট বলি, ওই সিস্টগুলো রিমুভ করার জন্য অনেক সময় সিস্ট থাকার কারণে যেমন প্রেগনেন্সি হয় না, গর্ভাবস্থায় যেতে পারে না মা, সেই ক্ষেত্রে আমরা সিস্টগুলো অপারেশন করে থাকি। তাছাড়া মেজর অপারেশন যেমন গাইনোকোলজিক্যাল সার্জারিতে জরায়ুর অপারেশন, ইউট্রাসের অপারেশন, ইউট্রাসের বিভিন্ন ধরনের রোগে, যেমন ফাইব্রয়েড ইউট্রাস বলি, কমন একটা রোগ, যেমন টিউমার, যে বিনাইন টিউমার, সেটার জন্য আমরা যদি কোনো পেশেন্টের ব্লিডিং বেশি হয়ে থাকে, অথবা যেমন পেইন হয়ে থাকে, অথবা ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল, মাসিক ইরেগুলারলি হচ্ছে, সেক্ষেত্রে আমরা অপারেশন করতে পারি। জরায়ু যাদের বয়স বেশি, ফ্যামিলি কমপ্লিট, ওদের যেমন জরায়ু ফেলে দিতে পারি ল্যাপারোস্কোপির মাধ্যমে। আবার যেমন ইয়াং এজে যদি এই ফাইব্রয়েড টিউমারই হয়ে থাকে 25-30 বছর বয়সে, অথবা আরো ইয়াং, অথবা 35 বছর বয়সে, আমরা জরায়ু, অথবা ইয়াং না হলেও জরায়ুটা ফেলতে চাচ্ছে না, শুধুমাত্র টিউমারটা ফেলতে হবে, সেই টিউমারটা আমরা করতে পারি, সেটার নাম হলো মায়োমেক্টমি। আর তাছাড়া যেমন জরায়ুতে ইনফেকশন, বিভিন্ন কারণে অ্যাবর্শন, অথবা ডেলিভারির পরে যে ইনফেকশন, জরায়ুতে ইনফেকশন হয়ে থাকে, পেইন হয়ে থাকে, সেই পেইন রিলিফের জন্য যখন অ্যানালজেসিক বা ব্যথানাশক ওষুধ দিয়েও সারছে না, সেক্ষেত্রে জরায়ু ফেলতে হলে পিআইডি বলি আমরা, সেই সব ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি দিয়ে অপারেশন করতে পারি। তাছাড়া যেমন অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, তারপরে যদি ক্যান্সারও হয়ে থাকে জরায়ুতে, জরায়ুর মুখে অথবা জরায়ুর বডিতে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার অথবা কার্সিনোমা সার্ভিক্স, সেই সব ক্ষেত্রে আমরা জরায়ু ফেলার জন্য ল্যাপারোস্কোপিক সার্জারি সাহায্য নিতে পারি। এইগুলো জরায়ু। তারপরে আছে ওভারি। ওভারিতে যেমন বিভিন্ন রকমের সিস্ট, টিউমার, এগুলো আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি। ডার্ময়েড, নেমলি যেমন ডার্ময়েড সিস্ট, সিম্পল ওভারিয়ান সিস্ট অনেক সময় বড় হয়ে থাকে, সেই সব ক্ষেত্রেও আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি। সেরাস সিস্ট, অ্যাডেনোমা, বিনাইন টিউমার অথবা ম্যালিগন্যান্ট টিউমার, যেমন ক্যান্সার জাতীয় টিউমারগুলো। আরেকটা জিনিস, জরায়ুতে যেমন টিউমার বা ইনফেকশন অথবা অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস রোগের কথা বললাম, অনেক সময় ডেলিভারির পরে যেমন জরায়ুটা নিচে নেমে আসে, ইয়াং এজে যদি হয়ে থাকে, আগে কি প্র্যাকটিস করা হতো, একটা জরায়ুর মুখে কিছু কেটে ছোট করে দিয়ে এটা একটা ফাদার গিলস অপারেশন, যে অনেক সময় এটা করা হতো। তাছাড়া জরায়ু ফেলে দেওয়া হতো, কিন্তু ইয়াং এজে 25 ইয়ার্স, তার হয়তো 4-5টা বেবি হয়ে গেছে, তার জরায়ুর নিচে নেমে আসছে নর্মাল ভেজানাল ডেলিভারির পরে, সেই সব ক্ষেত্রেও আমরা যেমন এখন আর জরায়ু ফেলতে হয় না, আগের জায়গায় আমরা প্লেস করতে পারি, যেমন মার্সেলিন টেপ অথবা ম্যাশ ইউজ করে আমরা জরায়ুটা ঠিক পজিশনে নিয়ে ঠিক আগের মতোই কোনো রকম কমপ্লিকেশন ছাড়াই হয়ে থাকে। তাছাড়া যেমন আমরা
কেউ যদি লাইগেশন করলো যে হ্যাঁ লাইগেশনের পরে হয়তো তার বাচ্চা মারা গেছে অথবা আবার বিয়ে হয়েছে যে তার আরেকটা বাচ্চা দরকার, যে তাহলে লাইগেশন করার পরে তো এখন তো আর প্রেগন্যান্সি হচ্ছে না, সেসব ক্ষেত্রে লাইগেশনের ক্ষেত্রে আমরা রিক্যানালাইজেশন বলি। রিক্যানালাইজেশন খুবই স্মুথলি, খুবই সুন্দরভাবে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে আমরা করতে পারি। তাছাড়া যেমন কারো যদি জরায়ুর অপারেশন হয়ে গেছে ওপেন করে, সম্ভাবনা বেশি থাকে যে মায়েদের, আমাদের দেশে মায়েদের তো হেভি ওয়ার্ক করতে হয় ভারী জিনিস আলগানোর জন্য, অনেক সময় প্রোল্যাপস হয়, ভল প্রোল্যাপস বলি, যে মাসিকের রাস্তা দিয়ে আবার সেই মাসিকের রাস্তাটাই বের হয়ে আসা জরায়ু ফেলে দেওয়ার পরেও, সেই সব ক্ষেত্রেও আমরা ম্যাশ দিয়ে তারপরে আবার বলটা ঠিক জায়গায় স্থাপন করতে পারি। তারপরে আরেকটা জিনিস বলবো, আমরা টিউবে যেমন প্রেগন্যান্সি হয় একটুপি প্রেগন্যান্সি, যে ল্যাপারোস্কোপিক সার্জারি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে যেমন টিউবে যদি প্রেগন্যান্সি হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে প্রচুর রক্তক্ষরণ হয় পেটের মধ্যে। রক্তক্ষরণ শুধুমাত্র নিচের পেটেই হবে না, সে তো মুভেবল থাকে, মুভ করে, বা রাপচার্ড হওয়ার পরে প্রচুর ব্লিডিং এর রক্তক্ষরণ, ইভেন 2 লিটার 3 লিটার ব্লাডও পেটের মধ্যে জমে থাকে, সেটা লিভারের নিচে, গল ব্লাডারে, খাদ্যনালী, তো অনেক বিশাল এরিয়া জুড়ে খাদ্যনালী ইমার্জেন্সি। সেই ব্লাড গুলো আমরা প্রতিটা কণায় কণায়, প্রতিটা রক্তের বিন্দু আমরা পরিষ্কার করে নিয়ে আসতে পারি। যেমন একটা রুমের মধ্যে আমি যদি ক্যামেরা ঢুকে, পুরো ক্যামেরা দিয়ে পুরো রুমটা দেখা যায়, কিন্তু যদি ওপেন করে দেখি আমরা একটা স্মল এরিয়া দেখতে পারি, লিভারের নিচে বা খাদ্যনালীগুলোর মাঝখানে মাঝখানে আমরা দেখতে পারি না। সেই পরিষ্কার করতে পারি না বলেই পরবর্তীতে তার অপারেশনের পরে যেমন একটার সাথে একটা অঙ্গ প্রত্যঙ্গ জড়িয়ে যেতে পারে, পরবর্তীতে পেইনের কথা বেশি করে পেশেন্টরা বলে, অথবা পরবর্তীতে প্রেগন্যান্সি হওয়ার রেটও কমে যায় এই জরায়ুর অঙ্গ প্রত্যঙ্গ লেগে থাকার জন্য, যে আগের যে ব্লাডগুলো যে পরিষ্কার করা যায়নি, ল্যাপারোস্কোপির মাধ্যমে একদম পুরো পেটই পরিষ্কার করা যায়। পরবর্তীতে যখন এইসব পেশেন্টগুলাই প্রেগনেন্ট হয় তখন আমরা দেখি যে খুঁজেও পাই না কোথায় অপারেশন হয়েছিল, কোথায় হয়েছিল, আবার সুন্দর করে অপারেশন হয়। এই জ্বরের যেই অপারেশন, ওভারির অপারেশন, রিক্যানালাইজেশন, এগুলোর হিউজ স্কোপ একমাত্র গাইনোকোলজিক্যাল সার্জারিতে আমার মনে হয়। আর আমাদের দেশের মায়েদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ওয়ার্কিং মাদার, আমরা প্রায় সবাই জব করি, হেভি ওয়ার্ক করি, যে ল্যাপারোস্কোপি সার্জারি করলে যে ছুটি নিয়ে, অফিস থেকে ছুটি নিয়ে অথবা বাসার সংসারের কাজ বাদ দিয়ে যে অপারেশনগুলো করতে আসা, হসপিটালে বেশি দিন থাকা, অন্যান্য ফ্যামিলি মেম্বার্স, এই ঝামেলাগুলো হয় না। যেমন আজকে করলাম অপারেশন, সকালবেলা করলাম, সন্ধ্যার সময় চলে যেতে পারে। জ্বরের মতো যে মেজর অপারেশন, সেই অপারেশনে যেমন 7 থেকে 10 দিন হসপিটালে স্টে করতে হতো, এই আজকে করছে, কালকে সকালে এই পেশেন্ট রেডি হয়ে থাকে যে কখন যাব কখন যাব। প্রফেসর ডক্টর শেরিন, আপনি একটু আর কিছু যোগ করবেন কিনা, এবং বিশেষ করে একটু কস্টের ব্যাপারটা একটু আলোচনা করতে চাই, কারণ রোগীরা সবসময় বিবেচনা করবে যে এটা কতটা কস্ট। ধন্যবাদ জিলুর ভাই। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আমাদের কাছে সব পেশেন্টরাই করে, এবং ওদের একটা ধারণা হয়ে থাকে যে যেহেতু এটা এত উন্নত মানের একটা চিকিৎসা, তাহলে এটা বোধহয় কষ্ট বোধহয় অনেক বেশি হবে। তো অ্যাকচুয়ালি মূলত আমি মনে করি যে এটা আসলে অনেকাংশ কমেও যেতে পারে, যেটা ডক্টর শেলি বা রাইম ভাই যে কথাটা বারবারই বললেন যে হসপিটাল স্টে যেমন কোনো রোগীর জন্য একদিনও লাগে না, সকালে করে বিকালবেলায় চলে যেতে পারে, তাহলে এটা এমন কি ভর্তি ছাড়াও পসিবল, যেটাকে আমরা বলি যে ডে কেয়ার বেসিস। ডে কেয়ার বেসিস মানে হলো তার চিকিৎসার জন্য যে তার সার্জারির জন্য এই পরিমাণ টাকা লাগবে, তার ওষুধপত্রের জন্য এই পরিমাণ টাকা লাগবে, এবং সেই টাকাটা সে খরচ করেই তার চিকিৎসা করে সে বাসায় চলে যেতে পারে। এবং শুধু তাই নয়, যেমন একটা কর্মক্ষম যে মহিলা, সে যদি এরকম হয় যে ওপেন সার্জারি করলো, ওপেন সার্জারি করার পরে সে আগে 3 দিন ছুটি নিল, পরে হয়তো 2 সপ্তাহ ছুটি নিল, ছুটি নেওয়ার পরে দেখা গেল তখনও সে কাজে যেতে পারছে না, তো দেখা যাচ্ছে যে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সে ঘরেই থাকলো। তো তাহলে হলো কি, তার যে হাসপাতালের যে কস্ট সেটা তো গেলই, তার সাথে সে যে আরো 1 মাস কাজ করতে পারছে না সেটাও কিন্তু তার গেল। তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি অপারেশনের কস্ট আমরা দুইটা মিলে হিসাব করব। তো সেই হিসাবে আমার কাছে মনে হয়, যেটা আমি বলতে চাই, যে অপারেশন কস্ট আমি মনে করি ল্যাপারোস্কোপিক সার্জারি বা এন্ডোস্কোপিক সার্জারিতে এটা ওপেন সার্জারি থেকে আমার কাছে কম বলেই বিবেচনা হয়। আপনাদের কোনো স্টাডি আছে বা কোনো ধারণা আছে যে কি আপনাদের শেয়ারিংটা কি পরিমাণ? আমি বলছি যে গাইনোকোলজিক্যাল এই ধরনের সার্জারির ক্ষেত্রে আপনারা যারা ল্যাপারোস্কোপি করছেন কত ভাগ করতে পারছেন আপনারা? মানে 100টা রোগী হলে আপনাদের কাছে কতজন রোগী আসে? না, বিষয়টা একটু অন্যরকম। যেমন নাইম ভাই একটু আগে বললেন যে অ্যাকচুয়ালি আমাদের গাইনোকোলজিক্যাল সার্জারি এটা
এটা 100 ভাগই করা সম্ভব। না সম্ভব, এটা সম্ভব। রোগী কত আসছে? আচ্ছা, রোগী এসে আমাদের দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে যে আমাদের টেকনোলজি ট্রান্সফার, সেটা হচ্ছে যেটা আমরা দেখছি যে উন্নত বিশ্বে যেরকম আমরা পার্শ্ববর্তী যেরকম ভারতে যেরকম ল্যাপারোস্কোপিক সার্জন অনেক বেশি সবাই করছে, আমাদের দেশে কিন্তু সেই পরিমাণ এখনো প্রতুল আছে, এখনো সবাই করছে না, বা এটা হয়তো সেন্টার এতটা বেশি ডেভেলপ করে নাই, অথবা টেকনোলজিটা অতটা ভালো করে স্কিল ডেভেলপ করতে পারে না, বলে অনেকেই হয়তো করছেন না। আবার কিছু কিছু সার্জন এরকমও মনে করে থাকেন যে এত বড় ওভারিয়ান সিস্ট এটা তো অ্যাকচুয়ালি করা যাবে না, বা এত অ্যাডিশন এটা পেট খুলে করাই ভালো, যদিও ধারণাটা একেবারেই ভুল। আসলে কি পরিমাণ সাইজ, কতটুকু অ্যাডিশন, সেটা আমি বলবো যে যেটা ল্যাপারোস্কোপিক সার্জারিতে বরং আরো ভালোভাবে করা যাবে। কারণ আমি যদি মনে করি একটা ওভারিয়ান টিউমার বুকের খাঁচার নিচ থেকে নিচ পেট পর্যন্ত এটা ব্যাপক হতে পারে, তাই যদি হয় আমাকে ওপেন করতে হলে পুরো পেটটাকে এটা 2 টুকরা করে ফেলতে হবে। ল্যাপারোস্কোপিতে ছোট্ট আমি ছিদ্র করে আপনি যেটা যেমন 10 মিলিমিটার মানে খুবই ছোট, এটা হলো একটা, আর বাকি দুটো হলো 5 mm, মানে 5 mm বললে আমি একটা কলমের জাস্ট এই মুখটা যতটুকু অতটুকু, তো অতটুকু ছিদ্র দিয়ে ঢুকে অত বিশাল সার্জারি করা যায়, যেটা শেলি একটু আগেই বললো যে যখন আমরা স্কোপটা ঢুকিয়ে কিন্তু আমরা ভিজুয়ালাইজ করি পুরো অ্যাবডোমেনটা, তার মানে একদম সে প্রথমে দেখবো লিভারের নিচে কি আছে, গলব্লাডার ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে পেলভিক রিজন ঠিক আছে কিনা, তার মানে আমরা সার্জারি গাইনি সবকিছু আমরা দেখে ফেলতে পারি, এবং যতটুকু এক্সটেন্সিভ হোক না কেন আমরা ওই স্কোপ ঢুকিয়ে কিন্তু সেই অপারেশনটা করে ফেলা যায়। এবং অনেক সময় আমাদের কাছে এমনও পেশেন্ট আছেন, যেমন আমি 2 দিন আগে একটা সার্জারি করেছি, তার ওভারিয়ান টিউমার ছিল সাথে গলব্লাডার। ভেবে দেখুন এই অপারেশনটা যদি আমি পেট খুলে করতাম তাহলে আমাকে পুরো পেটের উপর থেকে বিশাল একটা ইনসিশন, নিচে একটা, তার মানে পেটটাকে 2 টুকরা করে ফেলে আমাদের করতে হতো, তাতে করে পেশেন্টের কন্ডিশনটা কি হতো। তো সেই হিসাবে এটা আমাদের এই আইডিয়াটা আসলে চেঞ্জ হতে হবে, এটা আসলে কোনো কথা নেই। সার্জারির এক্সটেনশনটা হবে তার এক্সপার্টাইজ অনুযায়ী, যে কোন সার্জন কতটুকু কাজ করতে পারছেন। এবং আমাদের দেশে যেটা হয় যে পেশেন্টদের মধ্যে একটা ধারণা আছে, অনেক সময় আমরা বলি যে ওভারিয়ান সিস্ট এটা আমরা ওপেন করবো না, আমরা ল্যাপারোস্কোপিক্যালি করবো। ওনারা তো বিভিন্ন মানুষের কাছে মতামত নেই, এবং ওনারা মনে করেন যে বড় সার্জারি যদি হয় আর যদি এত ছোট ছিদ্র দিয়ে করলে অনেক কিছুই দেখবেন না এবং রয়ে যাবে, পেশেন্টটা রাজি হচ্ছে না। তো সেই হিসাবে আমি যদি স্ট্যাটিস্টিক্স বললে আমাদের দেশে যেটা হয় যে এটা সেন্টার টু সেন্টার ভ্যারি করবে, এটা হচ্ছে প্লেস টু প্লেস, যেমন ঢাকার সিনারিও একরকম, চট্টগ্রামের সিনারিও একরকম, কুমিল্লা তার আগে জানতে চাইতে হবে যে আপনারা কতজন করছেন ল্যাপারোস্কোপি, আমরা কতজন, আমি এই মুহূর্তে এটা জবাব দেওয়াটা আমাদের এরকম স্ট্যাটিস্টিক্স নাই, তবে আমার কাছে মনে হয় যে ঢাকা, চট্টগ্রাম 10% না, আমাদের প্রায় 30-40% গাইনোকোলজিস্ট এখন করেন। এবং যেটা আপনি খুশি হবেন যে আমাদের যারা জুনিয়র যারা আছেন ওরা কিন্তু অনেক বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে, যেমন আমাদের সোসাইটি ট্রেনিং প্রোগ্রাম করছে, বারডিম হাসপাতালে হচ্ছে, বিএসএফ হচ্ছে, ঢাকা মেডিকেল কলেজ অথবা অন্যান্য যেসব সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো আছে সেগুলো করছে। আর নাইম ভাই তো আমাদেরও ট্রেনার, আমি একদম বলতেই পারি যে নাইম ভাইয়ের কাছ থেকে আমরাই না অনেক সার্জনরাও শিখেছে। আমরা তো ডেফিনেটলি, আমাকে যদি বলা হয় যে আমার শিক্ষককে, তাহলে আমি অবশ্যই বলবো প্রফেসর টি এ চৌধুরী, তারপরে শিক্ষকের ওসিফ সরদার নাইম, এরপরের যে শিক্ষক তিনি আমার সামনে আছেন উনি হচ্ছে ডক্টর হাফিজ, আমরা ওনার কাছ থেকেও কাজ শিখে এসেছি। তো এরকম ভাবে যে আমাদের ইয়াং জেনারেশন কিন্তু এটা হাইলি পপুলার হয়ে গেছে। এবং এখন যেটা নাইম ভাই শুরু করেছেন যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, এখানে একটা সেন্টার অলরেডি তৈরি হয়ে গেছে, এবং এর প্রতি মাসেই বোধহয় নাইম ভাই, আমার যতটুকু মনে হয় আপনি তাই প্রোগ্রাম করেছেন, এবং প্রতি মাসে যদি 20 জন করে যদি করা হয় তাহলে আমরা মনে করি 12, তার মানে কত হলো 240 জনকে ট্রেনিং করে ফেলা যাবে 1 বছরে। তো তাতে করে আমার মনে হয় যে আমরা যেই অবস্থাটা আমার মধ্যে আছে যে আমরা মনে করি সবাই পারছে, আমরা কেন পারছি না। আমাদের এক্সপার্টাইজ ডেফিনেটলি অনেক ভালো, আমাদের ডাক্তারও অনেক ভালো। আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে আমাদের একটা গণ্ডি থেকে বের হয়ে আসতে হবে, আমাদের একটা বিশ্বাস যে আমরা পারি না, মাইন্ডসেটে একটা পরিবর্তন তাই, এবং আমাদের স্কিল ডেফিনেটলি আমরা ডেভেলপ করতে পারবো, যেটা আমাদের বিশ্বাস। ডক্টর সরদারের নামে আপনি একটু বলবেন যে বাংলাদেশে আসলে সামগ্রিকভাবে স্ট্যাটাসটা কি ল্যাপারোস্কোপিক সার্জারি? এক্স্যাক্টলি, এটা খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু এখন বেশ নোন হয়েছে। মজার কথা হলো যে একসময় আমার ধারণা ছিল যে ল্যাপারোস্কোপিক কথাটা কিন্তু যথেষ্ট বিদঘুত একটা টার্ম, এই টার্মটা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পপুলার করাটা বোধহয় উইল বি ভেরি ডিফিকাল্ট। কিন্তু এখন ইভেন একজন যার শিক্ষা নাই সেও এসে কিন্তু আমাকে বলে, স্যার এটা কম্পিউটার দিয়ে আমাকে অপারেশন করে দেন, আমাকে লেপ্রোসি করে অপারেশন করে দেন। কথাটা বলতে না পারলেও সে বুঝাতে পারে যে পেট না কেটে এই সার্জারি করা সম্ভব। তো গাইনোকোলজির ব্যাপারটা যেটা বলি যে হ্যাঁ, মানুষের মধ্যে তো ওই যে হাফিজ রহমান যেটা বললেন যে স্কিল ডেভেলপমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং।
আমি একটা নতুন টেকনোলজি যখন নিয়ে এসেছি তখন আমার সবচেয়ে বড় ভয় ছিল আমি যদি টু মেনি অফ কমপ্লিকেশনস তৈরি করি তাহলে এই নতুন টেকনোলজিটা সেখানেই মুখ থুবড়ে পড়ে যাবে। সুতরাং আমাদের একটা প্রথম দায়িত্ব হলো যে টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ডুইং দিস সার্জারি। আমি কতটুকু করতে পারবো, কতটুকু আমি স্কিল ডেভেলপ করেছি সেটার উপর ডিপেন্ড করি, যেহেতু আমাকে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের জীবন নিয়ে কাজ করতে হয়। অপারেশন করে যেই মানুষটাকে আমি সুস্থ করতে পারি সেটাকে যদি আমি ল্যাপারোস্কোপিক করতে যেয়ে অসুস্থ করে ফেলি তাহলে সেটা চেয়ে বড় ক্রাইম আর হতে পারে না। দ্যাট ইজ দ্য রিজন আমরা ট্রেনিং অ্যান্ড ফ্যাসিলিটিস ডেভেলপমেন্টের উপরে এত এমফাসিস দিচ্ছি। এখন 20 বছর হয়ে গিয়েছে, এখনও রোগীরা অনেকে এসে বলে স্যার ওই ফুটো করে করার দরকার কি, ওপেন করে করে দেন, ভালো করে দেখে করে দেন। কিন্তু ফুটো করে ক্যামেরা দিয়ে যখন আমি বুঝাই বিশ্বাস করতে চায় না, তার কারণ অ্যাক্সিডেন্ট সে দেখেছে, বলে স্যার আমাদের ওই পাশের বাড়ির অমুকের এরকম করতে দিয়ে অসুবিধা হয়েছে। সাকসেস রেট কি? সাকসেস রেট ইজ ভেরি হাই ইন প্রপার হ্যান্ড, ইন ট্রেইনড হ্যান্ড। এই কথাটা সেই একই প্রশ্ন যে কোনটা প্রপার হ্যান্ড সেটি আমি পেশেন্ট হিসেবে আপনি সেটা বুঝবেন না। সুতরাং এখানেই হলো গিয়ে আমাদের প্রফেশনাল, ডক্টর শেরের কাছে যাব না, ডক্টর শেরের কাছে যাব না, ডক্টর সর্দার নাইমের কাছে যাব, আমি কিভাবে বুঝবো? সেই জিনিসটাকেই আমরা আমাদের মেডিকেল এডুকেশনে ট্রেনিং ফ্যাসিলিটিসগুলো অর্গানাইজড ওয়েতে সবসময় হয়ে আসে নাই, কিন্তু স্পেসিফিক্যালি ফর ল্যাপারোস্কোপিক সার্জারি ট্রেনিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আমি যেটা বলি রোগীদেরকে যে খালি চোখে মশা দেখা যায় না, মশাকে আমরা হাতির সমান দেখাতে পারি যদি মাইক্রো ভিডিও ক্যামেরা দিয়ে করি। সুতরাং মাইক্রো ভিডিও ক্যামেরা দিয়ে, এইচডি ক্যামেরা দিয়ে যখন আমরা সার্জারিটা করি এত সুন্দর ভিউ আসে, খালি চোখে আমরা সেটা দেখতে পাই না। আমরা যারা ল্যাপারোস্কোপিক সার্জন আমরা সবাই জানি হাউ কমফোর্টেবল উই আর উইথ এ ভিউ অফ এ অপারেটিভ ফিল্ড, কারণ আমাদের টার্গেট অর্গানটাকে দেখেই তো অপারেশন। আমরা পেটটা কাটি কেন? ওইটা দেখার জন্যই তো। পেট কাটার উদ্দেশ্য হলো গিয়ে যে জিনিসটা ফেলবো আমি বা যেটার আমি চিকিৎসা করব সেটাকে আমাকে প্রপারলি দেখতে হবে। তো এই জিনিসটা এখন মানুষ বুঝে গেছে যে ভালো ক্যামেরা দিয়ে ভালোভাবে দেখা যায়, কিন্তু সার্জনের ব্যাপার তো সার্জন যেটা হাফিজুর রহমান বলেন যে কথাটা, সেটা হলো সব্যসাচী। প্রফেসর গোলাম রসুলের কথা বলতেন যে 2 হাতে যদি সমানভাবে কাজ না করতে পারো তাহলে ল্যাপারোস্কোপি করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তবে আমি বিশ্বাস করি উইথ প্রপার প্র্যাকটিস এবং প্রপার ওরিয়েন্টেশন, প্রপার ট্রেনিং, ল্যাপারোস্কোপিক সার্জারি প্রায় সব সার্জনই করতে পারবেন উইথ ভেরি হাই এফিসিয়েন্সি। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে এই মুহূর্তে যেটা সেরিনো বলছিল যে বিভাগীয় শহরগুলোতে প্রায় সব জায়গাতেই বড় বড় হাসপাতালে ল্যাপারোস্কোপি হচ্ছে, সরকারি আর বেসরকারি, সরকারিতে হচ্ছে, বেসরকারিতে হচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার সেটা হলো একটা গুড নাম্বার অফ সার্জনস, গুড সার্জনস যারা প্রতি উইকেন্ডে ইভেন ল্যাপারোস্কোপিক যন্ত্রপাতি গাড়ির পিছনে নিয়ে ঢাকার বাইরে চলে যাচ্ছেন জেলা শহরগুলোতে, কোনো ক্ষেত্রে উপজেলা শহরগুলোতেও ল্যাপারোস্কোপি করার জন্য। এটা একটা বিশাল আত্মতৃপ্তির ব্যাপার। আজকে থেকে 20 বছর আগে। হ্যাঁ, একটা জিনিসের মধ্যে অ্যাড করব, আমাদের কিছু কিছু উপজেলা লেভেলে কিছু কিছু ডক্টর অসম্ভব ভালো কাজও করছেন। এক্স্যাক্টলি, এবং আমরা যখন ইভেন বাইরেও যাই দেখি যে ওনাদের যখন প্রেজেন্টেশন দেখে আমরা মুগ্ধ হয়ে যাই যে এত সুন্দর কাজ করছেন। তবে এখানে একটা মেসেজ আমি দিব যে এই যে ভালো সার্জনের কথাটা বললেন, আমি একটা কথা বলবো, ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু এসেনশিয়ালি তারাই শুরু করছেন যারা অলরেডি এ সার্জন অর এ গাইনোকোলজিস্ট। দে হ্যাভ গট দেয়ার পোস্ট গ্রাজুয়েশন, দে আর ট্রেনিং ইন ওপেন সার্জারি। আমি বলবো একজন সার্জনের সেইটুকু অনেস্টি থাকা লাগবে এবং রোগীকেও সেটুকু বলতে হবে যে যদি আমি ল্যাপারোস্কোপি করতে যেয়ে কোনো প্রবলেম ফিল করি, ইউ গিভ মি দ্য পারমিশন টু ওপেন ইট ইমিডিয়েটলি সো দ্যাট আই ক্যান সে। এবং এই মেসেজটা আমি প্রত্যেকটা সার্জনকে দিতে চাই এবং প্রত্যেকটা রোগীকেও বলতে চাই যে আপনারাও আপনার ডাক্তারকে বলে রাখুন যে স্যার আপনি ল্যাপারোস্কোপি করতে যেয়ে যদি মনে করেন আমার ল্যাপারোস্কোপ দিয়ে হচ্ছে না, আপনি সাথে সাথে ওপেন করে ফেলেন, কারণ আপনি তো ওপেন সার্জারিতে এমনিতেই এক্সপার্ট। সুতরাং তাইলে কমপ্লিকেশনের রেট আরো অনেক কমে আসবে। Dr. Hafiz Rahman, you people are telling a lot of positive things about this kind of surgery, but this is not popular as such. Why? See, 16 years back when I first came to Bangladesh, that was the time when laparoscopic surgery as such was getting popular. Dr. Naeem, all those people were popularizing. That time there was actually nothing in even Dhaka city also, there was absolutely not many people doing laparoscopic surgery. But today you can see that there are so many doctors who are doing laparoscopic surgery even in Bangladesh, even in Dhaka and other places. It's not that it's not being done or it's not being popular. But what I see is the level of laparoscopic surgery has to still improve.
and there is a huge scope of improving the level of laparoscopic surgery. Laparoscopic surgery, when we started for the patient, if you see for the patient, when we started laparoscopic surgery, we used to say that there is no scar, the pain is less for the patient, chances of infection is less, chances of hernia is less, lot of advantages for the patient. But today it has become totally different. We are not talking anymore about the pain or such complication. Today we are talking more about the result orientation in the laparoscopic surgery. Because the infertility surgery, the pregnancy rate is much higher when you do laparoscopy compared to open surgery. Cancer surgeries, we are doing a lot of cancer surgeries all over the world. Cancer surgeries, the cure rate of cancer is much better when you do it laparoscopically. Basically because of the advances in the technology, advances in the camera. If you see, we are all seeing like this live here. But if you see us in the camera on the TV, you can see the minute features in our face also. So that is a technology advance which has come. What we cannot see with our own eyes directly, we can see that when the picture with our own eyes we are seeing in on the TV, you can see that the resolution is much better, the enhancement is much better. Right. Same thing happens in laparoscopy. When the surgeon has a better lighting inside the abdomen, otherwise when you open the abdomen and put the light inside, what happens, light doesn't go to some areas. In laparoscopy, it's like putting your head inside the abdomen and your light is coming from the top of the head. So the lighting is much better, the resolution is much better, and there is 20 times higher magnification. The things which we see are 20 times bigger than what you can see normally. So what happens, the precision of the surgery becomes much better. So that is why today even microsurgery or any surgery, the result is comparatively much better than open surgery. Now the question is the result in which skill set, in which hands the results are better. Of course, anything, even if you learn cycling also, the person who is learning cycling first time, he will fall 10 times. It's true with any surgery, not only laparoscopic surgery, but it is all the more true with laparoscopy because this is a highly skill-oriented surgery. But when the person is becoming expert in cycle, whatever he does circus also, he doesn't fall from the cycle. So this is the same thing which happens in laparoscopy. If I do laparoscopy, I find it more difficult to open surgery than doing laparoscopy. I am more better at laparoscopy compared to open surgery because today, see, we have reached a stage of no conversion. That is, we call it as zero conversion. Due to your practice. Yeah, zero conversion because we have done almost more than 80,000 surgeries. So zero conversion rate means there is no open surgeries done in the last 5 to 6 years in our institute. Everything is laparoscopy. We are not converting because of complication, you are converting to open surgery. Even complications are managed laparoscopically because truly speaking, when we open up, we are confused. We can do it better laparoscopically. Even big blood vessels damage, all those things are sutured laparoscopically, all those things are tackled laparoscopically. So it's basically the skill set and the mindset. That is our program in coming into Bangladesh. The Sunrise Group is coming into Bangladesh with Japan Dhaka Hospital. We have keyhole surgeons in every specialty. We are a group of around 160 keyhole surgeons. Whether it be the brain, heart, thorax, laparoscopy, any specialty you take, we have keyhole surgeons who are highly specialized in that. So we can bring this technology into Bangladesh to a large extent. One big hitch we have seen in Bangladesh is that, see, the technology when it comes in Bangladesh, it becomes little more costlier than in other parts of the world. I'll tell you an example. There is something called harmonic scalpel. Today I was shocked to hear the cost of harmonic scalpel in Bangladesh. It is 30 lakh taka. It is just 9 lakh Indian rupee, I think, which may come to around 14 lakh taka. Maximum 14 lakh. But it is sold at 30 lakh taka, which becomes formidable to the skill set to develop here. So I think those things, if can be adjusted or if cost can come down, the medical practice in Bangladesh as such can change and it can go. Because do you know without why technology, this is so costly in Bangladesh? Nine? I'm not sure whether it is related with tax or something. no, I don't think it is related to tax because India also, have tax.
maybe high profit making tendency of our businessmen, I don't know, but আরেকটা জিনিস হতে পারে ইন্ডিয়াতে যেমন ডিফারেন্ট সিটিগুলোতে প্রদেশগুলোতে অনেক বড় এরিয়া ওদের market অনেক বড়, সেটাও একটা factor। আমাদের এখানে market ছোট। মার্কেট ছোট, তাছাড়া Maybe the number of pieces sold in Yes, India are exactly. also about a higher Less number, but Yeah. maybe that is also reason. if there is, for the benefit of the people, Too much. for the benefit of the people, if those costs can come down, actually the skill can improve. বাজেটের পূর্বে আসলে আপনারা ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করা দেখা দরকার করা ছিল। উচিত ছিল স্পেসিফিক্যালি ফর Next time. ল্যাপারোস্কোপিক। হ্যাঁ, Next নেক্সট time. টাইম, হ্যাঁ, if you arrange, then it is important. Because technology has to Even- come. Without technology, medical science can never Right. develop Yes, because yes. না, এই প্রসঙ্গ ধরে আমি যে কথাটা বলছি, যেরকম আমাদের দেশে অনেকেই দেখছি যে যেটা হলো ইনফার্টিলিটির যে চিকিৎসাটা সেটা ল্যাপারোস্কোপিক্যালি করছে, ওভারিয়ান সিস্ট করছে, কিন্তু অনেকেই মনে করছে যে জরায়ু ফেলে দেওয়া, হিস্টেরেক্টমি করা, এটা করা পসিবল না। যেটা ডক্টর হাফিজ একই কথাই বলেন যে যদি তোমার কাছে হারমোনিক না থাকে, ডোন্ট গো ফর দ্যাট। মানে এটার জন্য যেটুকু প্রযুক্তি দরকার, সেটা যেটা থাকলে দরকার তুমি সেটা করো, otherwise করো না। পসিবল না। কিন্তু ওই যে কথাটা আসলো যে 30 লাখ টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য অনেকেরই নাই, অনেক সেন্টারে এটা করবেন না। সেই জন্য যে এক্সপার্টাইজ থাকা সত্ত্বেও যে এই অপ্রতুল অবস্থার জন্য কিন্তু আমরা অনেকেই প্রবলেম ফিল করছি। এবং অনেক ইনস্টিটিউটে হয়তো এটা কিনে না, তার কারণে রিটার্ন লাগবে। রিটার্ন লাগবে, কারণ It's 30 লাখ investment. এক্স্যাক্টলি। সুতরাং, সেটা হ্যাঁ। হচ্ছে হলো যখন তাছাড়া আমাদের জি, বলেন। বলেন আপনি। তাছাড়া যেমন ল্যাপারোস্কোপিক সার্জারিটা শেখার ইয়েটা লং লার্নিং কার্ভ, যেমন Exactly, সময় এটা নিয়ে বলবো, ধৈর্য নিয়ে শিখতে হবে। শিখে গেলে একবার কেউ যদি সাঁতার শিখে যায় আর কিন্তু ভোলার কথা না। ডিফারেন্ট কতদিন টাইপের লাগে সাঁতার, শিখতে? হ্যাঁ, সেটাই যে আপনি যেমন যদি আপনি আজকে মানে সেটা টাইম একটা দেন, ইনভেস্টমেন্ট হিসেবে হ্যাঁ, একজন ডক্টর নেবে যে আমি এটা শিখবো এতদিন হ্যাঁ, ধরে, সিনসিয়ারলি যদি তা কেউ আমি শিখে, রিটার্ন কি পাবো? সিনসিয়ারলি যদি কেউ শিখে 1 মাস 2 মাস 3 মাস, খুব বেশি সময় একদম না। ভালো বেশি সময় না। surgeon কিন্তু can, যেটা। প্র্যাকটিসের উপরে, এটা যেমন শুধু শিখে গেলাম তা কিন্তু না। ডিফারেন্ট টাইপসের অপারেশন করতে গেলে প্র্যাকটিসের উপরে, ফেস করবে, সমস্যা ফেস করবে, কিভাবে ওভারকাম করে আসতে হবে, ডিপেন্ডস করে আর কি। এটা নিয়ে থাকতে হবে এই সার্জারিটা। বিষয়টাতে আমি একটুখানি বলবো, অ্যাড করতে চাই। যেরকম যে আমরা যখন ল্যাপারোস্কোপি চিন্তা করি, প্রথম ডায়াগনস্টিক, ঠিক আছে, একজন ডায়াগনস্টিক পড়তে শিখলো, সে অনেকগুলো ডায়াগনস্টিক যখন করবেন তখন আরেকটুখানি এক্সটেন্সিভে যাবেন, যে কিছু অ্যাডিশন ছুটালাম বা কিছু হলো যেটা কিনা একটোপিক, যেটা বলা হয় টিউবে বেবি হলো, ওইটা যখন ওইগুলো করলো, করার পরে সেকেন্ড স্টেপ, তার মানে ওনার যে ট্রেনিংটা আমার কাছে মনে স্টেপ ওয়াইজ হওয়া উচিত। ইনিশিয়াল বেসিক যেটা ট্রেনিং সেটা হবে, দেন ওরা আরেকটু এক্সটেন্ডে যাবে, দেন এক্সটেন্সিভ যাবে, এইভাবে হওয়া উচিত। ডক্টর সেলিম, ডক্টর হাফিজ রহমান অলরেডি বলেছেন যে কি কি বেনিফিটটা হয়। আপনি একটু গাইনোকোলজিক্যাল যেসব ট্রিটমেন্ট বা সার্জারি করেন, সেখানে বেনিফিটটা ওপেনের চাইতে কি কি বেনিফিট একজন রোগী পেতে পারে? যদি একজন রোগী যদি আসে, যেমন ব্যথানাশক ওষুধ তো বললাম যে অপারেশনের পরে যে 6 দিন 7 দিন সেটা সেবন করতে হয় না, 1 দিন 2 দিন ব্যথানাশক ওষুধটা খেলেই হয়, অ্যান্টিবায়োটিকের বেশি প্রয়োজন পড়ে না। তার চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ব্লাডের কোনো প্রয়োজন পড়ে না। যেহেতু ল্যাপারোস্কোপিক সার্জারিতে, ওপেন সার্জারিতে যেমন অনেক ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে, রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে, ল্যাপারোস্কোপিক সার্জারিতে কোনো রকম রক্তক্ষরণই হয় না। সেজন্য ব্লাড ট্রান্সফিউশনও দিতে হয় না। ব্লাড ট্রান্সফিউশন দিলে তো অনেক রকমের সমস্যা হতে পারে, কমপ্লিকেশনস হতে পারে পেশেন্টের। তাছাড়া যেমন ডক্টর হাফিজ বললেন যে পেট কেটে যদি অপারেশন করা হয়, বড় একটা স্কার মার্ক থাকে, আগলি স্কার, যেটা ল্যাপারোস্কোপিক সার্জারিতে যেমন ইভেন 7 দিন পরেও যদি পেশেন্ট আসে, আমরা যে 5 মিলিমিটারের পোর্টগুলোর কথা বললেন, সেই পোর্টগুলো আমি খুঁজে পাই না যে কোথায় ছিল। পেশেন্ট খুবই হ্যাপি হয় যে আমার পেটের মধ্যে যে দাগ, সেই দাগটাও নাই, যে এটা তো আছেই। তারপরে যেমন হেভি ওয়ার্ক করতে গেলে, যেমন ওপেন কেসে হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে, পরবর্তীতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এগুলা সম্ভাবনা খুবই খুবই কম থাকে ল্যাপারোস্কোপিক সার্জারিতে। হার্নিয়া হওয়ার সম্ভাবনা একেবারে নাই বলে হয়, রক্তক্ষরণ হয় না, ব্যথা হয় না। তারপর কসমেটিক পারপাসটা ফুলফিল করে, আগলি স্কার থাকে না, স্কার মার্ক থাকে না, সেটা দিয়ে পেশেন্ট বেনিফিটেড হতে পারে। ডক্টর সেলিম একটু বলবেন যে প্যাকেজ হিসেব করলে কস্টিংটা কিরকম হয়, একটু ধারণা দেওয়া দর্শকদের। অনেকে হয়তো মেজর যেগুলো, মানে যে ধরনের রোগীরা সবচেয়ে বেশি আসেন আপনাদের কাছে, বা এই বিষয়টা আসলে- আপনারা যাদেরকে আসতে এনকারেজ করেন, জি। তাদের জন্য যদি একটা ধারণা দেবার চেষ্টা করেন, এবং সেটি আবার সরকারি প্রতিষ্ঠানে গেলে কি দাঁড়ায়,
প্রাইভেট সেন্টারগুলোতে গেলে কি এটা আসলে বলাটা মুশকিল। এরকম যেমন এক একটা হসপিটালের ফ্যাসিলিটিস বলেন, এক্সপার্টাইজ বলেন বা খরচ বলেন, এটা কিন্তু ভ্যারি করে। কতটা ভ্যারি করে? এটা মিনিমাম স্ট্যান্ডার্ড তো থাকবে। আমি যদি মনে করি যেমন অ্যাপোলো হসপিটাল, এটার স্ট্যান্ডার্ড একরকম হবে। আমি যদি মনে করি স্কয়ার হসপিটাল, এটা একরকম হবে। যদি মনে করি জাপান স্ট্যান্ডার্ডের কথা বলছেন নাকি আপনি কস্টের কথা বলছেন? আমি কস্টের কথা বলছি। কস্ট হচ্ছে এটা তো অ্যাকচুয়ালি হসপিটাল, মানে এইটা অ্যাজ আ হোল বলাটা আমার জন্য একটু বিপজ্জনক বটে, কারণ এটা হচ্ছে আমি বলি একটু, আমি তো ল্যাপারোস্কোপিক সার্জারি গুলো ফেস করি অনেক ক্ষেত্রেই, যে অপারেশনের কথা বললে, যেমন আপনার কাছে একটা পেশেন্ট আসলো যে আপনি জ্বরের অপারেশন করবেন, তখন অপারেশনের যেই খরচ, ওপেন করে যেই খরচ, সেই খরচটাই কিন্তু আমি পেশেন্টদেরকে বলবো। ল্যাপারোস্কোপিক সার্জারি, ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্টের জন্য কিনতে যেই খরচটা, যে 15 লাখ 20 লাখ টাকা, সেই খরচটা কিন্তু আমার পেশেন্টকে দিতে হচ্ছে না। আমি ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে অনেক অনেক অপারেশন করতে পারছি। আর পেশেন্টের কাছ থেকে, প্রতি রোগীর কাছ থেকে, যেমন ওপেন করে যেই অপারেশনের খরচটা এক্সট্রা শুধু 2-3 হাজার টাকা বেশি লাগে ল্যাপারোস্কোপিক সার্জারিতে, সেদিক দিয়ে আবার পুষিয়ে যায়। যেমন হসপিটালে থাকতে হচ্ছে না 7 দিন, ওষুধপত্র লাগছে না, অনেক কম চলে আসে, বেনিফিটেড হচ্ছে। শুধু কমই না, যেরকম ওপেন সার্জারিতে যদি আমি মনে করি যে একটা হিস্টেরেক্টমি, তো ওপেন সার্জারিতে ওকে তো থাকতে হচ্ছে কম করে হলো 5 দিন। 5 দিন যারা, যদি আপনি প্রাইভেট সেক্টরে চিন্তা করেন যে একটা কেবিন নিয়ে থাকলো, সেই কেবিনের খরচ হচ্ছে 5 থেকে 10 হাজার টাকা, ধরলাম 5 হাজার টাকা, তাহলে সেটা 25,000 টাকা আসলো কিন্তু শুধুমাত্র কেবিন চার্জ। তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার টোটাল যে কস্ট হলো তার থেকে 25,000 টাকা এখানেই কমে গেল। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি আমরা মনে করি যে মেডিসিন, অ্যান্টিবায়োটিক্স, একটা ওপেন সার্জারিতে দেখা যাচ্ছে 7 থেকে 10 দিন ধরে অ্যান্টিবায়োটিকটা দিতে হয়, যে ল্যাপারোস্কোপিক সার্জারি বহুল ক্ষেত্রে এরকম হয় যে শুধুমাত্র হয়তো সিঙ্গেল ডে বা 3 ডেজ দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া যায়, কারণ এখানে ইনফেকশন হওয়ার চান্সেস খুব কম। এবং আমাদের যে ইনফেকশন রেট যদি আমরা চিন্তা করি, ওপেন সার্জারিতে বেশিরভাগ ইনফেকশনগুলো কিন্তু ভিতরে হয় না, স্কিনেই মেনলি হয় বা সাবকিউটেনাস টিস্যু। তো এটা বাইরের যে ইনফেকশনটা হচ্ছে, এটার জন্য আবার দ্বিতীয়বার তাকে সার্জারি করতে হচ্ছে, এটা কিন্তু ল্যাপারোস্কোপিতে সেটাও হচ্ছে না। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে টোটাল যে কস্ট, এটা কিন্তু ল্যাপারোস্কোপিতে, আমি বারবারও বলেছি, আগেও একই কথাই হয়েছে, যে ওপেন থেকে কিছুটা কম আসে। So Dr. Hafiz Rahman, can you tell me how Bangladesh can improve the situation? Yeah, I suppose you are talking about the cost. Cost. See, cost has to be taken in 3 parameters. One is cost to the patient, another is cost to the hospital, and third one is cost to the country. Yes. See, if you see the cost to the patient, actually laparoscopic surgery is much lesser costly to the patient, because a patient has to take that entire cost. A patient stays in open surgery in the hospital for 7 to 10 days. One person is staying with the patient, so he loses his work for around 2 to 3 months. And there is a huge loss of money drain actually if you do open surgery. To the hospital, actually the patient is inside the hospital for 7 to 10 days and hospital doesn't get a turnover. Laparoscopic surgery you do in the morning, even evening or the next day morning, patient is out and the next patient is inside. You know, that turnover changes totally, that scenario changes totally in laparoscopic surgery to the hospital. So cost for the hospital is also actually less. So the hospital need to charge the patient little lesser only. Even though the instruments are expensive, the turnover can be much higher in laparoscopic surgery. And unlike before, laparoscopic surgery today is faster. We take only half an hour, 45 minutes for doing a major hysterectomy. When open surgery, actually it's sometimes taken much higher. Cost to the country actually laparoscopic surgery saves a lot, because see, if you do open surgery, the person is not working for almost 2 months, 2 to 3 months. So there is a huge workforce loss to the country when you do open surgery. In Bangladesh, what has to happen is 2 things. One is technology has to come. There is nothing is going to improve, as all of you know, unless technology comes into the country. Nothing is going to improve. Even in this TV room, I can see you have fantastic technology here and things are much better. Before it was not the situation in any place. So same thing happens. And another thing is the skill set has to improve. There has to be more skilled doctors. Not that the present doctors are not skilled. They are skilled, but they can still improve much higher. Much better surgeries can be done in Bangladesh. And that's why we are trying to train the doctors here in Bangladesh so that skill set can be improved and it can be of real benefit to the patients. Dr. Shodhar Naim,
কমপ্লিকেসি কি কি ধরনের আছে, মানে আপনি অন্য যা বলতে চাইছেন সেটি তো বলবেনই, তার বাইরে মানে কি ধরনের কমপ্লিকেসি হতে পারে এই সার্জারি করতে গেলে? ল্যাপারোস্কোপিক সার্জারিতে ফাইন। তো আমি যেটা প্রথম থেকে আমরা বলছিলাম যে ল্যাপারোস্কোপিক সার্জারি একটা প্রপার ট্রেইনড হ্যান্ডে করাটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি যদি আবার খুব ক্লিয়ারলি বলি যে আগামী জেনারেশনে ইন অল ফিল্ডস অফ সার্জারি নো সার্জন উইল বি এবল টু ডিক্লেয়ার দেমসেলভস অ্যাজ সার্জনস in a specific field without the knowledge of endoscopy or laparoscopy. ইউরোলজিস্টকে বলতে হবে আমি ইউরোলজিক্যাল এন্ডোইউরোলজি জানি, গাইনোকোলজিক্যাল সার্জন বলতে পারবে না যে আমি ল্যাপারোস্কোপি করি না কিন্তু আমি গাইনোকোলজিস্ট। ব্যাপারটা হলো যে বাই দ্য ডিমান্ড অফ পেশেন্টের ডিমান্ডেই এটার বেনিফিট এত অবভিয়াস, এটার বেনিফিট এত ক্লিয়ার যে পেশেন্ট উইল ডিমান্ড ফর দিস সার্জারি। সুতরাং সবাইকে এই সার্জারিতে ইভেনচুয়ালি আসতে হবে। এখন প্রশ্ন হলো আসলেই তো হবে না, টেকনোলজি ট্রান্সফার প্রপার ইটস এ টোটালি টেকনোলজি বেসড সার্জারি। আমরা এক সময় দেখেছি যে কোনো অবস্থাতে একটি অপারেশন থিয়েটারে ইভেন টর্চ লাইট ধরেও ছুরি কাঁচি দিয়ে একটা ইমার্জেন্সি অপারেশন করা সম্ভব হতো, কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি যে কোনো সেট আপে যে কোনোভাবেই করা সম্ভব নয়। টেকনোলজি প্রপার থাকতে হবে, প্রপার রুম সেট আপ থাকতে হবে, এবং সেটার জন্য টেকনোলজি ট্রান্সফার এবং চিপার টেকনোলজি ট্রান্সফার ইজ নাম্বার 1 ক্রাইটেরিয়া। নাম্বার 2, with the setup you need expertise and expert hands. জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এবং আমি পার্সোনালি এই ফিল্ডে যেহেতু কাজ করার সুযোগ হয়েছে, যার জন্য আজকে জাপান বাংলাদেশ বা জেবিএফএস সেন্টার ফর এন্ডোল্যাপারোস্কোপিক সার্জারি তৈরি করে স্কিলড পার্সনস তৈরি করার যে মিশনে হাত দিয়েছি, সেটা কিন্তু বিভিন্ন সেক্টরে অনেকেই করার চেষ্টা করছেন এবং হাফিজ রহমান আমার সাথে থাকছেন। আমরা একসাথে সানরাইজ হসপিটাল জাপান বাংলাদেশ মিলে এটা চেষ্টা করছি। দ্য রিজন ইজ so that we can reduce the complications. এখন কমপ্লিকেশনসের কথা আপনি বললেন, কি ধরনের কমপ্লিকেশন? যেমন এটা স্পেসিফিক সার্জারি, স্পেসিফিক গল ব্লাডার সার্জারিতে যদি একজন প্রপারলি গল ব্লাডার যেখান থেকে আনা দরকার সেখানে না এনে কমন ডাক্ট কেটে ফেলেন, তাহলে দ্যাট পেশেন্ট ক্যান বি এ সাফারার ফর হোল লাইফ। আমরা একজনকে ট্রিপল করে দিতে পারি হোল লাইফ শুধুমাত্র উইথ ল্যাক অফ প্রপার স্কিল অ্যান্ড প্রপার নলেজ। সুতরাং সেই জিনিসটা আমি বারবারই বলছি যে প্রপার ট্রেনিং সেন্টার ডেভেলপমেন্ট ইজ আ মাস্ট, এবং আমরা যারা এই ফিল্ডে প্রথম থেকে কাজ করছি আমি মনে করি এটা আমাদের উপরে একটি অটোমেটিক রেসপন্সিবিলিটি বর্তায় যে এদেশে ইয়াং জেনারেশনকে যেন আমরা প্রপারলি ট্রেন করতে পারি টু গো ফর সেফ ল্যাপারোস্কোপিক সার্জারি। আমরা সেফ ল্যাপারোস্কোপিক সার্জারিটাকেই এখন এমফাসিস দিতে চাচ্ছি। সো আমরা একেবারে শেষের দিকে আপনাদের প্রত্যেকের কনক্লুডিং রিমার্কস 1-1.5 মিনিটের মধ্যে। ডক্টর শামশাদ জাহান। আমাদের ল্যাপারোস্কোপিক সার্জারি আমাদের দেশে জনপ্রিয় করার জন্য আমাদের তো ট্রেন আপ করতে হবে ডাক্তারদের। সেই পরিপ্রেক্ষিতেই আমরা যেমন সোসাইটি অফ ল্যাপারোস্কোপিক সার্জনস অফ বাংলাদেশ, তার আন্ডারে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের মেডিকেল কলেজগুলো হাসপাতালগুলোতে যাচ্ছি, লাইভ ওয়ার্কশপ করছি। ওখানে বিভিন্ন ধরনের জুনিয়র ডাক্তাররা দেখতে পাচ্ছে, শিখতে পাচ্ছে। তাছাড়া প্রাইভেটলি যেমন বার্ডেম হাসপাতালে, ল্যাবেট হাসপাতালে, আমাদের জাপান বাংলাদেশ হাসপাতাল, এই সব হাসপাতালগুলোতে ইয়াং ডাক্তারদেরকে আমরা ট্রেন আপ করছি। আর ট্রেনিং এর ব্যাপারটা হলো যে একদিনে আমি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ট্রেনিং নিয়ে গেলাম, তাতেই আমার ল্যাপারোস্কোপিক সার্জন হয়ে গেলাম, সেটাও কিন্তু ভাবাটা ভুল। এটা গ্রাজুয়ালি ধীরে ধীরে আস্তে আস্তে অপারেশন করে তারপরে এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট হয়ে প্রথমে যেমন আমি ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করব, তারপরে অপারেটিভ ল্যাপারোস্কোপি করব, তারপরে আরেকটা ডিফিকাল্ট অপারেশনে যাব, ধীরে ধীরে যাওয়াটাই ভালো। 2 সপ্তাহের ট্রেনিং নিয়ে আমি ল্যাপারোস্কোপি সার্জন হয়ে তারপরে আমি ইনস্ট্রুমেন্ট নিজের তত্ত্বাবধানে কিনে তারপরে ল্যাপারোস্কোপি সার্জারি করব। সেই ক্ষেত্রে ল্যাপারোস্কোপি সার্জারিগুলোতে যেই কমপ্লিকেশনসগুলো হয় বেশি সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে। সেই জন্য বলবো যে ল্যাপারোস্কোপি ধীরে সুস্থে স্টিডিলি আগানোই ভালো। প্রফেসর ডক্টর শেরিন এফ সিদ্দিকা। আমি যে কথাটা বলবো সেটি অলরেডি বলেছে যে কি করা উচিত। আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই ল্যাপারোস্কোপিক সার্জারি বাংলাদেশে করছে বা করতে যাচ্ছে, তো আমি মনে করি যে প্রত্যেকের প্রথম তো তাদেরকে যে ট্রেনিংটা সেটা প্রপার ট্রেনিং হওয়া উচিত, এবং সেটা সাবসিকুয়েন্ট ট্রেনিং, মানে প্রথম একবার ট্রেনিং করলো, কিছু কাজ করলো, যেখানে যা ডিফিকাল্ট ফিল করলো সেটা যার যে ট্রেনার তার কাছে ব্যাক করা এবং তার অ্যাডভাইস নেওয়া, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু।
নাম্বার 2 হলো যে পেশেন্ট সিলেকশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যে একটা পেশেন্ট তার লট অফ এডেশন আছে, আমি বুঝলাম না, করলাম করে একটা গার্ড ইনজুরি করে ফেললাম, সেটা যেন না হয়। এবং তার থেকে বেশি একটা কথা বলি, এবং সেটা আমিও সেই জিনিসটা ইনিশিয়ালি প্র্যাকটিস করেছিলাম, যখন আমি প্রথম সার্জারি করব তাহলে আমার থেকে যিনি বেশি ভালো জানেন তাকে সাথে নিয়ে করব, সো দ্যাট যেখানে আমার প্রবলেম হচ্ছে সে আমাকে গাইড করতে পারে। যখন আমার ট্রেনিংটা সেই পর্যায়ে যাবে তখন সাবসিকুয়েন্টলি আমি একা করার করবো। আর ল্যাপারোস্কোপিক সার্জারি কখনোই একা করা যায় না। যে অ্যাসিস্ট্যান্ট সে অবশ্যই ততটাই দক্ষ হতে হবে। এটা অনেকেরই প্র্যাকটিস আছে যে নিজে নিজে অপারেশন করছে, তারপরে একটা প্রবলেম হয়ে গেল, সেটা রোগীর জন্য যতটা ক্ষতিকর, এটা পুরো দেশের জন্য আমার কাছে মনে হয় জিনিসটা প্রত্যেকে বিবেচনার সহিত দেখা উচিত এবং এটা সযত্নে লালন করা উচিত। ল্যাপারোস্কোপিক সার্জন হব, বাট এটা হওয়ার জন্য একটা সময় নেওয়া উচিত এবং তার দক্ষতা ধীরে ধীরে গ্রহণ করতে হবে। ডক্টর হাফিজ রহমান, কনক্লুডিং রিমার্কস। See, we were all talking about the technology on one side and skill on one side. One thing we have to understand is when technology comes into Bangladesh, skill can be little compromised. See, the rest of the world in laparoscopic surgery has gone into today robotic surgeries. Actually, the robots are doing laparoscopic surgery. The person behind the robot is a human being. The human being is controlling the robot, but what happens with the robotic surgery is a less skilled human being can also do a highly skilled surgery when it goes through robotic surgery. Like you have a little tremor. In laparoscopy, it is magnified to 20 times. So this tremor, all those things are filtered when it goes through the robot. So like that, if technology can come into Bangladesh at a cheaper cost, like at least what is available in the rest of the world, the skill set can be little more compromised, and the surgeons presently who are here can do much better surgeries with the same skill. Another thing is training has to come. All the doctors, especially the younger doctors in medical colleges and other training facilities, the training has to be done among doctors so that the laparoscopic surgery picks up. Because world over today it is proven that laparoscopic surgery is the state-of-art surgery. There is absolutely no more role for open surgeries. We used to say that the instruments for open surgeries has to go into museum now. Because laparoscopic surgery has picked up so well, almost 100% of the surgeries are today done by keyhole surgeries. So that should be the stage in Bangladesh, and I think all of us joined together, we can make that stage in Bangladesh in another 10 years. Hope so. Professor Dr. Sadaranami. থ্যাংক ইউ। আমরা আজকে বসছি বেসিক্যালি গাইনোকোলজিক্যাল ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে কথা বলার জন্য। এদেশে গাইনিয়ান অবস অর্থাৎ স্ত্রী এবং প্রসূতি রোগ প্রচুর আছে এবং সুখের ব্যাপার হলো এদেশে প্রচুর পরিমাণে গাইনোকোলজিস্ট, পোস্ট গ্রাজুয়েট গাইনোকোলজিস্ট প্রতি বছরই তৈরি হচ্ছেন। তো অবশ্যই কারিকুলামের মধ্যে ল্যাপারোস্কোপি খুব স্লোলি আসছে, কিন্তু ল্যাপারোস্কোপি যারা শুরু করছেন আজকে তারা কিন্তু প্রত্যেকেই এক একজন পোস্ট গ্রাজুয়েট গাইনোকোলজিস্ট হিসেবেই নিজেরা এস্টাবলিশড হয়েই শুরু করছেন। তো আমার কথা হলো যে গাইনোকোলজিক্যাল ল্যাপারোস্কোপির বা ল্যাপারোস্কোপিক গাইনোকোলজিক্যাল সার্জারির স্কোপ যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে জেনারেল সার্জারির চেয়ে অনেক বেশি, সুতরাং আজকে এই আপনারা তিনজন গাইনোকোলজিস্টের সামনে অ্যাজ এ জেনারেল সার্জন আমি যেটা বলবো যে দিস ইজ দ্য টাইম যখন একজন ইয়াং গাইনোকোলজিস্টকেই তৈরি করতে হবে। কারণ হাত যখন জমে যায়, যখন একজন ইয়াং গাইনোকোলজিস্ট আজকে থেকে 10 বছরের মাথায় ওপেন সার্জারি করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তাকে কিন্তু আবার ল্যাপারোস্কোপিতে ব্যাক করানো উইল বি ভেরি ডিফিকাল্ট। দ্যাট ইজ দ্য রিজন I have taken this initiative to train the young gynecologist যারা শুরুতেই গাইনোকোলজিক্যাল ল্যাপারোস্কোপি দিয়েই যেন কাজ শুরু করতে পারেন এবং এভাবে যেন আমরা তাদেরকে ট্রেন করে ল্যাপারোস্কোপিক সার্জারি যারা করবেন তাদের একটা স্পেসিফিক কমিটমেন্ট নিয়ে আসতে হবে। দিস ইজ এ ম্যাটার অফ হিউজ পেশেন্স, ধৈর্য, কমিটমেন্ট এবং ইচ্ছা নিয়েই তাকে আসতে হবে। সুতরাং আমরা চেষ্টা করছি এবং ভবিষ্যতে চেষ্টা করব এবং গাইনোকোলজি বা এবং সরকারি এবং বেসরকারি লেভেলে প্রত্যেকটি হাসপাতালের প্রতি আমার রিকোয়েস্ট সেটা হলো যে স্ব ক্ষেত্রে আমরা যদি ইয়াং সার্জনদেরকে, ইয়াং গাইনোকোলজিস্টদেরকে টার্গেট করে তাদেরকে আমরা ট্রেন করতে পারি। দেয়ার আর এনথুসিয়াস্টিক পিপল। আমি উইদাউট এনি নোটিফিকেশন বা কোনো অ্যানাউন্সমেন্টের আগেই আমার এই ট্রেনিংয়ে 10 জন এসে ঝাঁপিয়ে পড়েছে, প্রায় 30 জনের উপরে অ্যাপ্লাই করেছেন। তার মানে কি ইয়াং পিপল আর দেয়ার হু আর ইগার টু লার্ন। এখন আমাদের শেখানোর সময়, আমাদের শেখাতে হবে
এবং সাথে সাথে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেটে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। 16258 নাম্বার SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। SMS করবার সময় TM লিখে স্পেস দিয়ে আপনার মতামত পাঠিয়ে দেবেন। আর ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয়মাত্রা। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার এই পর্বটি আপনাদের সেলফোন থেকেও শুনতে পারবেন 16258 নাম্বারে ডায়াল করে। আর চ্যানেলের পর্দার বাইরে তৃতীয়মাত্রা.com, facebook.com এবং ইউটিউব থেকেও তৃতীয় মাত্রা এই পর্বটি আপনারা দেখতে পারবেন। ডক্টর হাফিজ রহমান, প্রফেসর শেরিন এফ সিদ্দিকা, ডক্টর শামসাদ জাহান শেলি এবং প্রফেসর ডক্টর সরদার নাইম, অসংখ্য ধন্যবাদ আপনার চারজনকেই। থ্যাংক ইউ অল। দর্শক, আমরা কথা বলছিলাম চিকিৎসা বিজ্ঞানের একটা ভিন্ন জগৎ, বিশেষ করে সার্জারির ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি সার্জারি নিয়ে এবং এর মধ্যে গাইনোকোলজিক্যাল বা স্ত্রী রোগের সংক্রান্ত যেসব সার্জারি আছে সেসব বিষয় নিয়ে এটিকে পপুলারাইজ করবার চেষ্টা করা হচ্ছে। আলোচনা থেকে এটি সহজবোধ্য, সবাই সহজে বুঝেছেন যে এটি রোগীদের অবস্থান থেকে অর্থের দিক থেকে খুব একটা সাশ্রয়ী, ঝুঁকির দিক থেকে অনেক নিরাপদ, ঝামেলা অনেক কম পোহাতে হয়। শুধু রোগী না, রোগীর পরিবার পরিজনদেরও তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না এবং খুব স্বল্প সময়ের মধ্যে এই সার্জারিগুলো করা সম্ভব। অবশ্যই ভালো চিকিৎসকের হাতে, নিজেরা সার্জনরা প্রত্যেকেই বলেছেন যে অবশ্যই দক্ষ সার্জন হতে হবে। সেখানে আমাদের হয়তো স্বল্পতা আছে এবং যিনি সার্জন তিনিও চেষ্টা করবেন তার যদি কোনো সীমাবদ্ধতা থাকে তিনি যেন সিনিয়র বা এক্সপার্ট আরও কাউকে সঙ্গে নিয়ে করেন, সেটি ওনারাই বলেছেন। এবং এটিকে আরও বিস্তৃত করা দরকার, সরকারি বেসরকারি নানা ধরনের উদ্যোগ দরকার, বিশেষ করে আরও ওয়ার্কশপ ট্রেনিং প্রোগ্রাম দরকার। মেডিকেল কলেজ থেকে যারা গ্র্যাজুয়েশন করছেন সঙ্গে সঙ্গে তারা যেন ল্যাপ্রোস্কোপিক সার্জারির দিকে কোনো বিশেষ ট্রেনিং নিতে পারেন কিংবা মেডিকেল কারিকুলামের মধ্যে যেন এটি অন্তর্ভুক্ত করা হয়, এই বিষয়গুলোতে নজর দেওয়া দরকার। আরেকটি বিষয় যেটি এখানে ইনস্ট্রুমেন্ট, এগুলো বাংলাদেশে কস্টলি অন্যান্য দেশের তুলনায়, এমনকি ভারতের তুলনায় অনেক বেশি মূল্য পড়ে ইনস্ট্রুমেন্ট আনতে এবং তার দায়টা শেষ পর্যন্ত চূড়ান্ত বিচারে রোগীদের বইতে হয়। সরকারের এই বিষয়ে একটু মনোযোগ দেওয়া দরকার এবং আমরা আশা করব যে যেহেতু সব বিষয়ে অর্থমন্ত্রী নিজে অকাবল থাকেন না, তাকে জানাতে হয়। যারা এখানে কথা বললেন তারা আগামী বাজেটের আগে, মাস 6 আগেই অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে এইসব বিষয়ে তাকে অবহিত করবেন এবং যেই সরকার বাজেটে এইসব ইনস্ট্রুমেন্ট আনবার ক্ষেত্রে যেন কস্ট অনেক কম পড়ে সেদিকে মনোযোগ দেবেন। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।